বাংলাদেশ ভারত প্রসঙ্গে হাসিনাকে না দিলে সম্পর্ক এগোবে না। হাসান মাহমুদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে 722 কোটি টাকার লেনদেন। ক্ষমতার মজা পেয়ে গেছেন উপদেষ্টা পরিষদের সবাই, বললেন মেজর হাফিজউদ্দিন আহমেদ। বাংলাদেশ সহ 13 দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের। কিভাবে রাশিয়ার পক্ষে যুদ্ধে গেছে শত বাংলাদেশি। কেন্দ্রীয় ছাত্রদল নেত্রীর আত্মহত্যার চেষ্টা। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। বাংলাদেশ ভারত প্রসঙ্গে হাসিনাকে না দিলে সম্পর্ক এগোবে না। বাংলাদেশ ভারত অতি নিকটতম প্রতিবেশী এবং উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু থাকার পরও শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা ক্ষমতাচ্যুত, তার বিরুদ্ধে ইতোমধ্যেই শুরু হয়েছে গণহত্যার বিচার। এমন এক ব্যক্তিকে ভারতে আশ্রয় দিয়ে দুদেশে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠা কার্যত অসম্ভব। এমন পরিস্থিতিতে দুদেশের পররাষ্ট্রনীতি এক ধরনের জটিল সমীকরণের দিকে এগোচ্ছে। যদিও ব্যাংককে বিমস্টেক সম্মেলনে সাইডলাইন বৈঠক হয়েছে ডক্টর ইউনূস ও মোদির। বৈঠক হওয়ার পর প্রকাশ্যে সম্পর্ক উন্নয়নের পথে যাচ্ছে বলে মনে করা হলেও বাস্তবে টানাপোড়েন থেকেই যাচ্ছে। এর আগে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিলেও তার জবাব দেয়নি ভারত। উল্টো জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া স্বৈরশাসককে প্রশ্রয় দিচ্ছে ভারত। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে ফেরত না দিলে তারা দুদেশের সম্পর্কে প্রতিবন্ধকতা তৈরি করবে। বিশেষ করে শেখ হাসিনা ভারতে বসে নানাভাবে যে ধরনের উত্তেজনা সৃষ্টি করছেন, সেটা বন্ধ না হলে এটা করলে প্রতিবন্ধকতা বাড়বে। তবে তারা এও বলেছেন, ভারতের বর্তমান যে অবস্থান তাতে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা খুবই কম। হাসান মাহমুদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে 722 কোটি টাকার লেনদেন। 6,63,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন ও 722 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের সম্পৃক্ততার অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ তার স্ত্রী নুরান ফাতেমার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, মামলায় হাসান মাহমুদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 1,51,318 টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার নিজ যৌথ ও প্রতিষ্ঠানের নামে 9টি ব্যাংক হিসাবে 39,73,37,567 টাকার সন্দেহজনক লেনদেন করার কথাও জানান দুদক চেয়ারম্যান। এছাড়া মামলায় হাসান মাহমুদের স্ত্রী নুরান ফাতেমার বিরুদ্ধে 5,52,76,090 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার নিজ যৌথ ও প্রতিষ্ঠানের নামে 56টি ব্যাংক হিসাব 683,15,37,554 টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে স্ত্রীর অবৈধ সম্পদ অর্জন ও অস্বাভাবিক লেনদেনের অপসহায়তার অভিযোগে এ মামলায় হাসান মাহমুদকেও আসামি করা হয়েছে। ক্ষমতার মজা পেয়ে গেছেন উপদেষ্টা পরিষদের সবাই, বললেন মেজর হাফিজউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত তার ভাবমূর্তি ধরে রেখেছেন। বিদেশি রাষ্ট্রপ্রতিনিধিদের সঙ্গে সমানতালে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন, তাদের কাছ থেকে যথেষ্ট সম্মানও পাচ্ছেন। এটা বাঙালি হিসেবে সবার জন্যই গৌরবের বিষয় বলে মনে করেন মেজর হাফিজউদ্দিন। কিন্তু তার উপদেষ্টা পরিষদের সবাই এখন একটু মজা পেয়ে গেছেন ক্ষমতার, তাদের আর এই গদিটা ছাড়ার ইচ্ছা নাই। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তে সবচেয়ে বড় এজেন্ডা হওয়া উচিত নির্বাচনী প্রস্তুতি গ্রহণের পাশাপাশি গণহত্যাকারী অপরাধীদের বিচার করা আর তাদের বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার ব্যবস্থা করা। বাংলাদেশ সহ 13 দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা করল সৌদি আরব। বাংলাদেশ সহ 13 দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। আসন্ন হজ মৌসুম উপলক্ষে সৌদি আরবের কর্তৃপক্ষ এর সিদ্ধান্ত নিয়েছে। খবর পাকিস্তান অবজারভারের। জানা গেছে, সৌদি হজ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। ব্যস্ত এ মৌসুমে হজযাত্রীদের আগমন নিয়ন্ত্রণ এবং ধর্মীয় কর্তব্য পালনের সুষ্ঠু সুবিধা নিশ্চিত করার জন্য সৌদি আরবের প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রযোজ্য নয়, বরং জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে। তালিকাভুক্ত দেশগুলোর ভ্রমণকারীদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত থাকবে। এই স্থগিতাদেশ ওমরা, ব্যবসায়িক এবং পারিবারিক ভিসা সহ বিভিন্ন ভিসা অন্তর্ভুক্ত। তবে যাদের ওমরা ভিসা আছে তারা 13 এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।
এই তারিখের পরে কোনো ওমরা ভিসাধারী সৌদি আরবের প্রবেশ করতে পারবেন না। বাংলাদেশ ছাড়াও তালিকা থাকা অন্যান্য দেশগুলো হলো পাকিস্তান, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন। সূত্রগুলো আরও জানিয়েছে, এই অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের 5 বছরের জন্য সৌদি আরবে প্রবেশ এবং অবস্থানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এছাড়া ব্যক্তির অপরাধ বিবেচনায় তাকে আজীবনের জন্য সৌদিতে অবাঞ্ছিত ঘোষণার আশঙ্কাও রয়েছে। কিভাবে রাশিয়ার পক্ষে যুদ্ধে গেছে শত বাংলাদেশি? বিদেশে ভালো কাজের লোভ দেখিয়ে বাংলাদেশের তরুণদের এবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার ভাড়াটে যোদ্ধা বানাচ্ছে মানব পাচারকারীরা। জনপ্রতি মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের সৌদি আরব সহ বিভিন্ন দেশ হয়ে নেওয়া হচ্ছে রাশিয়ায়। সেখানে জোর করে চুক্তিনামায় সই করিয়ে যোদ্ধা হিসেবে পাঠানো হচ্ছে যুদ্ধে। এ পর্যন্ত অন্তত 100 জন তরুণ এভাবে দেশটিতে গেছেন। তাদের মধ্যে 3 জন নিহত ও বেশ কয়েকজনের আহত হওয়ার খবরও এসেছে। বিষয়টি নজরে আসার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ আন্তর্জাতিক 3 বিমানবন্দরেই নজরদারি বাড়ানো হয়। কিন্তু এরপরও সোনার হরিণ ধরার স্বপ্নে বিভোর তরুণদের যুদ্ধের ফাঁদে পড়া ঠেকানো যাচ্ছে না। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত রাশিয়াগামী সন্দেহে 11 জন তরুণকে ঢাকার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। তরুণদের দালালদের মাধ্যমে জোগাড় করে রাশিয়ায় পাঠাচ্ছে একাধিক ট্রাভেল এজেন্সি। এক দালালকে গ্রেপ্তারের পর কয়েকটি ট্রাভেল এজেন্সির উপর নজরদারি করছে প্রশাসন। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোয় বিশেষ সতর্কতা জারির অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে ফাঁদে পড়ে রাশিয়ার হয়ে যুদ্ধে যাওয়া 1000 তরুণের কয়েকজনের অবস্থান শনাক্ত হলেও বাকিদের খোঁজ নেই। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসা ও যুদ্ধাহত কয়েকজন দেশে ফেরার আকুতি জানিয়েছেন পরিবারের কাছে। কেন্দ্রীয় ছাত্রদল নেত্রীর আত্মহত্যার চেষ্টা। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। রোববার 6 এপ্রিল দুপুরের 12টার দিকে ঢাকার নিজ বাসায় তিনি আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় উর্মিকে লালমাটিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদলের সাবেক নেতা সোহেল রানা তথ্যটি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বা একাধিক আইডি থেকে কেন্দ্রীয় ছাত্রদলের এই নেত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে প্রতিবাদও জানান। এদিকে রোববার 6 এপ্রিল রাতে উর্মির বোন মহিলা দল নেত্রী ফাতেমাতুজ জোহরা এক ফেসবুক পোস্টে জানান, ধর্ষণের হুমকির পর ছাত্রদলের কেন্দ্রীয় নেতা কর্মীরা কেউ পাশে না দাঁড়ানোয় হতাশা থেকে সে আত্মহত্যা করার চেষ্টা করেছে বলে ধারণা। আত্মহত্যার চেষ্টার আগে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন। ওই পোস্টে ছাত্রদল নেত্রী উর্মি উল্লেখ করে, সরি আব্বু আম্মু, আমি ক্লান্ত, মাফ করে দিও।